আর্থিক নির্যাতন নার্সিসিক সম্পর্কের আসল চেহারা। অন্যান্য অনেক শারীরিক মানসিক নির্যাতনের পাশাপাশি অর্থনৈতিক নির্যাতন আম, একটি আলাদা ধরনের নির্যাতন, এবং এই প্রক্রিয়ায় যেখানে একজন ব্যক্তি তার সঙ্গী বা পার্টনারের উপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রয়োগ করেন এবং সেই ব্যক্তির স্বাধীনতা হরণ করেন। এটি নির্যাতনের একটি লুকানো রূপ, যা শারীরিক মানসিক নির্যাতনের মধ্যেই ক্ষতিকর হতে পারে। সাধারণত অর্থনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি তার নিজের অর্থ ব্যয় করতে পারে না, নিজের জন্য কোনো অর্থ জমা রাখতে পারে না, এবং আর্থিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নেওয়ার ক্ষমতা তার থাকে না, বা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলেও সেটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। আর্থিক নির্যাতনের মাধ্যমে একজন ব্যক্তি তার সঙ্গীকে নিরাপত্তাহীন করে তোলেন, তার উপর নির্ভরশীল করে তোলেন, তার সঙ্গীর আত্মবিশ্বাস কমিয়ে দেন, তাকে হতাশাগ্রস্ত করেন। ফলে তার জন্য এই ধরনের একজন ব্যক্তিকে অন্যান্য নির্যাতন করা অনেক সহজ হয়ে যায়। এই মানসিক দুর্বলতা এবং আর্থিক নির্ভরশীলতার কারণে নির্যাতনের চক্র থেকে অনেক মানুষই আর বের হতে পারে না। অর্থনৈতিক নির্যাতন শুরু হয় কিভাবে? এখানে একটা সাইকেল দেখানো হয়েছে, এটাকে সাইকেল অফ এবিউস বলা হয়। হানিমুন ফেজ, টেনশন বিল্ড, এক্সপ্লোশন, ডেনিয়াল, অ্যাগেন হানিমুন। শুরুটা খুব সুন্দরভাবে হয়, ভালোবাসার অতিরঞ্জিত প্রদর্শন, আশ্বাস, প্রয়োজনে আপনি যে সঙ্গী যে কাজটা করছে সেটাকে আপনার জন্য খুব কষ্টকর, আপনার জন্য খুব তুচ্ছ, আপনি অনেক বড় কাজের জন্য উম, আপনার জন্ম হয়েছে, এই জিনিসগুলো সঙ্গী তার সঙ্গীকে খুব ভালোভাবে বোঝাতে সক্ষম হয় এবং তাকে তার কাজ থেকে বেরিয়ে আসতে বলে এবং পুরোপুরি অর্থনৈতিকভাবে তার উপর নির্ভরশীল হতে বলে। এবং এই সময়টায় এত বেশি ভালোবাসা প্রদর্শন করা হয় যে একজন সঙ্গীর জন্য তখন এর বিরুদ্ধাচরণ করা বেশ কঠিন হয়ে যায় এবং সে সব কথা মেনে নেয়, এবং এর পরবর্তীতেই অন্যান্য নির্যাতন ধীরে ধীরে শুরু হয়ে যায়। এটা সবার ক্ষেত্রে হয় এটা বলছি না, কিন্তু যারা অর্থনৈতিক নির্যাতনের মাধ্যমে অন্যান্য নির্যাতনগুলোর দিকে এগিয়ে যায় তাদের শুরুটা এভাবেই হয়। এটি কেন অন্যান্য নির্যাতন থেকে আলাদা? শারীরিক নির্যাতন হলো এমন এক ধরনের নির্যাতন যেখানে শারীরিক আঘাত বা হুমকি ব্যবহার করা হয় এবং এটি দৃশ্যমান থাকে, এটা সবাই দেখতে পায়, বা সঙ্গীর গায়ে আঘাতের দাগ থাকে। মানসিক নির্যাতন এটা বোঝা যায় না, কিন্তু এটা দীর্ঘদিন ধরে এই মানসিক নির্যাতন যদি একজন মানুষের উপর করা হয়, তার আত্মবিশ্বাস কমে যায়, সে ডিপ্রেশনে চলে যেতে পারে এবং এটা তার মানসিক স্বাস্থ্যের সাথে সাথে শারীরিক স্বাস্থ্যের উপরও একসময় প্রভাব ফেলে। অর্থনৈতিক নির্যাতন শারীরিক বা মানসিক আঘাতের মতোই গুরুতর হতে পারে। কখন হতে পারে? একজন ব্যক্তি তার সঙ্গীকে পুরোপুরি আর্থিকভাবে তার উপর নির্ভরশীল করে ফেলে এবং ধীরে ধীরে তাকে বুঝিয়ে যে তার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই, তার কোনো স্বাধীনতা নাই, তার কোনো ভবিষ্যৎ নিরাপত্তা নাই,
এই জিনিসগুলো অনেক সময় খুব সরাসরি একজন সঙ্গী আরেকজন সঙ্গীকে হয়তো বলে না, কিন্তু যিনি অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তিনি ধীরে ধীরে এই জিনিসগুলো বুঝে যান এবং তখন কিছুই করার থাকে না। অর্থনৈতিক নির্যাতনের লক্ষণ কি? কিভাবে বুঝবেন যে আপনি অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন? কারণ শুরুটা তো খুব সুন্দরভাবে শুরু হয়, অনেকে এটা ধরতে পারেন না। অনেকে অনেক ব্যাখ্যা দাঁড় করান যে আমার সঙ্গী খুব বেশি কর্মক্ষেত্রে চাপে আছে, তাই সে আমার সাথে এরকম করছে। তো আমরা একটু জেনে নেই যে কিভাবে আমরা বুঝবো অর্থনৈতিক নির্যাতনের লক্ষণগুলো কি কি। যদি আপনার সঙ্গী আপনাকে তা আপনার নিজের আয় ও সম্পত্তির ব্যবহারের অনুমতি না দেয়, এটা স্পষ্ট একটা লক্ষণ। আপনার সম্পদ আহ, আপনারই, যতই আপনি আম, একজনের জীবন সঙ্গিনী হন, আপনার টাকা, আপনার সম্পদ আপনার, এখানে পূর্ণ অধিকার আছে আপনি এটা যেমন খুশি ব্যবহার করার। সেক্ষেত্রে যদি বাধা প্রদান করায়, আমি বলছি না যে সব সময় এটা খারাপ, আপনার ভালো পরামর্শ আপনার সঙ্গী দিতেই পারে, কিন্তু আপনি যদি তার এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে অস্বস্তি বোধ করেন বা আপনার ভালো না লাগে, বা সব সময় যদি সে এটা করে থাকে, কখনোই আপনি আপনার অর্থ, আপনার সম্পদ ব্যবহার করতে না পারেন, সব সময় তার অনুমতি লাগে, সব সময় তার দেখানো পথেই আপনাকে চলতে হয়, এবং সবচেয়ে বড় কথা আপনার যদি এটার জন্য অস্বস্তি বোধ হয়, তাহলে অবশ্যই আপনি অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন। আপনার সঙ্গী যদি আপনার আর্থিক তথ্য থেকে আপনাকে তার আহ, একটা পরিবারের যে আর্থিক আহ, বিষয়গুলো থাকে সেগুলো থেকে যদি আপনাকে সম্পূর্ণ দূরে থাকে, আপনি জানেন না আপনাদের অর্থনৈতিক, আপনার যে পরিবার, আপনার যে পরিবারটা আপনি গড়তে চাচ্ছেন সেই পরিবারের অর্থনৈতিক অবস্থা কি, বা ভবিষ্যতে এই অর্থনৈতিক অবস্থা কি হতে পারে, আপনি যদি পুরোটাই অন্ধকারে থাকেন, তাহলে আম, আপনি আমি বলছি না যে আপনি 100% শিওর আপনি অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন, বাট অবশ্যই এইটা আপনাকে খুব খুব সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে। আপনার সঙ্গে যদি ব্যাংকের অ্যাকাউন্ট অথবা যদি আপনারা ক্রেডিট কার্ড ইউজ করেন, সেগুলো যদি সম্পূর্ণ তিনি নিয়ন্ত্রণ করেন, কখনোই আপনি সে ব্যাপারে কিছু জানেন না, সেটাও একটা গুরুত্বপূর্ণ আহ, ইঙ্গিত হতে পারে। আপনার বড় কোনো আপনার পরিবারের বড় কোনো অর্থনৈতিক সিদ্ধান্তে আপনাকে একদমই জিজ্ঞেস না করা, কোনো ঋণ নেওয়ার আগে আপনাকে না জিজ্ঞেস করা, আপনার সঙ্গী যদি আপনাকে চাকরি করতে না দেন, আমি বলছি না এটা সব সময় নেগেটিভ ভাবে নিতে হবে, আমাদের এখন মিডিয়ার কল্যাণে এই বিষয়টা অনেক বেশি, নাটকে সিনেমাতে অনেক বেশি হাইলাইট করা হয়। বিভিন্ন কারণে একটা মেয়ে চাকরি না করতে পারে বা কিছুদিনের জন্য না করতে পারে, সেটা যদি দুজনে মিলে নেওয়া হয় এবং সেই সিদ্ধান্তে যদি আপনি অস্বস্তি বোধ না করেন, সেই সিদ্ধান্তে যদি আপনি আহ, মনে করেন যে আপনার স্বাধীনতা আছে এই সিদ্ধান্ত নেওয়া, তাহলে ঠিক আছে। কিন্তু যদি মনে হয় যে এই সিদ্ধান্তটা আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যারা চাকরি করছে, তারা আয় করছে এবং তাদের টাকাটা যদি আহ, সঙ্গী কাছে দিয়ে দিতে বাধ্য করা হয়, যেটা আপনি খুব খুশি মনে করছেন না, বাধ্য হয়ে করছেন, তাহলে বলতেই হয় আপনি অর্থনৈতিক নির্যাতনের ভিতর দিয়ে যাচ্ছেন। আপনি আম, যদি রোজগার করেন
এবং আপনি যদি চান আপনার নিজের জন্য কিছু টাকা রেখে বাকিটা আপনি আপনার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবেন, এবং এই ধরনের ডিসিশনে যদি আপনাকে খুব বেশি স্বাগত না জানানো হয়, এই ধরনের ডিসিশনকে যদি খুব বাজে ডিসিশন বলা হয় যে টাকা পয়সা সামলাতে ক্ষমতা, টাকা পয়সার বিষয় তুমি কিছু বুঝো না, তুমি সামলাতে পারবা না, কিসের বাজেট, কিসের টাকা, সব টাকা আমার কাছে দাও, এই এবং এই সব কিছু যদি আপনার অস্বস্তির কারণ হয়, আপনি যদি পরাধীন মনে করেন নিজেকে, তাহলে অবশ্যই বলতে হয় আপনি অর্থনৈতিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার সঙ্গী যদি আপনার নামে কোনো ঋণ গ্রহণ করে বা আপনাকে ঋণ নিতে বাধ্য করে, সেক্ষেত্রেও বলা যায় আপনি একটা অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন। এবং যদি আপনার সঙ্গী আহ, কোনো ঝগড়াঝাটির সময় বা আপনার সাথে যখন কোনো মতের অমিল হয়, তখন যদি এই অর্থনৈতিক নির্ভরশীলতা নিয়ে আপনাকে হুমকি দেয় যে তোমাকে আর টাকা দেব না, তোমার খরচ তুমি চালাও, এই ধরনের বিষয়গুলো যদি নিয়ে বারবার আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে, তাহলে অবশ্যই আপনি অর্থনৈতিক নির্যাতনের মধ্যে যাচ্ছেন। আপনি যদি কোনো টাকা নিজের জন্য জমাতে না পারেন, নিজের জন্য কোনো ছোট ছোট খরচ, সেটাও যদি আপনাকে প্রতিদিন তাকে ব্যাখ্যা করতে হয়, বলতে হয়, তাহলে অবশ্যই আপনি অর্থনৈতিক নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছেন। তাহলে অর্থনৈতিক নির্যাতন কি, এটা বোঝার জন্য আপনি কি করবেন? আপনি কিছু প্রশ্ন আপনাকে নিজেকে করতে পারেন। আপনি প্রথম প্রশ্ন করবেন, আপনার সঙ্গী কি আপনার অর্থনৈতিক জীবনের প্রতিটি অংশ নিয়ন্ত্রণ করে? একটা মানুষ আপনার জীবনের বিভিন্ন জায়গায় অর্থের দরকার হতে পারে, বিভিন্ন, আপনি কাউকে দান করতে পারেন, আপনি আপনার ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পারেন, যেটা আপনি আপনার হাজবেন্ডকে হয়তো জানাতে চান না। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে। 100% কিন্তু আমরা কখনো আমাদের পার্টনারকে বা আমাদের জীবন সঙ্গীকে আমরা জানাতে বাধ্য নই। যদি জানাতে বাধ্য হয়, তাহলে এই সম্পর্কটা অবশ্যই কোনো সুস্থ সম্পর্ক না। সেক্ষেত্রে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার অর্থনৈতিক জীবনের প্রতিটি অংশ কি উনি নিয়ন্ত্রণ করে? আপনি কি পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে খুব কম জানেন বা কিছুই জানেন না? সঙ্গীর উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকার কারণে কি আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন? আপনি কি কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন না বা নিতে গেলে বাধার সম্মুখীন হন? আপনি কি আয় থেকে সঞ্চয় করতে বা নিজের জন্য কোনো খরচ করতে পারছেন না? সঙ্গী কি অর্থনৈতিক সিদ্ধান্তে আপনাকে হুমকি দেয় বা চাপ প্রয়োগ করে? সঙ্গী কি আপনার আয়ের বড় অংশ নিজের জন্য ব্যয় করছে বা অপব্যয় করছে? এই প্রশ্নগুলো করা কিন্তু খুব জরুরি, এবং খুব নিরপেক্ষভাবে করা জরুরি, এবং অবশ্যই এই প্রশ্নগুলো আপনি আম, আপনার মাথায় করবেন না, হ্যাঁ, চিন্তা করবেন না। এই প্রশ্নগুলো আপনি লিখবেন। লিখে আপনার মনে যেটা আসে, সেটা যতই আহ, উত্তরটা অপছন্দনীয় হোক, সেই উত্তরটা দেখলে হয়তো আপনার সঙ্গে খুব কষ্ট পাবে বা আপনি এটা দেখাতে স্বস্তি বোধ করেন না, এটা হলো আপনি লিখুন যে আপনি কি ফিল করতেছেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে বেশিরভাগ এটা ওয়ার্ল্ডের ডাটা, যে প্রায় 67% এরও বেশি নারী এখনো অর্থনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণ করে না। এবং এই যে উন্নয়নশীল দেশগুলোতে এই অবস্থা আরো খারাপ। প্রায় 70 থেকে 80% নারী কোনো অর্থনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণ করে না। কিন্তু ফাইন্যান্স বা টাকা এমন একটা জিনিস, এটা
কোনো মানুষ কখনো বলতে পারবে না যে এটা আমার, আমি এটা ব্যবহার করি না, আমার এটা নিয়ে চিন্তা করা লাগবে না। এটা নিয়ে চিন্তা করা খুবই জরুরি। এখন আপনি ধরেন অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন, আপনি কি করতে পারেন? অনেকেই আপনাকে পরামর্শ দিবে যে আম, অর্থনৈতিকভাবে নির্যাতিত হচ্ছ, তুমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসো। আমি মনে করি এটা একদম শেষ অপশন। যখন আপনি আপনার সব চেষ্টার আম, করার পর আপনি পারছেন না, এটা শেষ অপশন হতে পারে, কিন্তু এটা আমি মনে করি না কখনোই ফার্স্ট অপশন হতে পারে। তাহলে আমরা ওই রিলেশনশিপে থেকে, যে সঙ্গী আমাকে অর্থনৈতিকভাবে নির্যাতিত করছে তার সাথে থেকে আমরা কি কি করতে পারি? একটা হলো আহ না জানা। এই না জানার সুযোগ কিন্তু শুধু যে সঙ্গী নেয় তা না, সবাই নেয়। আপনি যদি একটা বিষয় সম্পর্কে কম জানেন, কেউ না কেউ এটার অ্যাডভান্টেজ নেবে, কেউ না কেউ এই সুযোগটা নেবে, নিয়ে আপনাকে ছোট করবে, আপনাকে ঠকাবে। সেজন্য নিজেকে শিক্ষিত করা জরুরি। আপনি যেভাবে পারেন অর্থনৈতিক নির্যাতন কি, এর লক্ষণগুলো কি, শুধু এই ভিডিও দেখেই সব জেনে গেলেন, বুঝে গেলেন তা না। আপনি নিজে নিজে জানবেন, আপনি যেটা ফেস করেন, আপনার অস্বস্তির জায়গাগুলো হয়তো এই ভিডিওতে সবগুলো উঠে আসে নাই। আপনি সেগুলো নিয়ে পড়াশোনা করবেন, সেগুলো নিয়ে জানার চেষ্টা করবেন। খুব আহ বিশ্বাসযোগ্য কোনো মানুষ থাকলে তাকে জিজ্ঞেস করতে পারেন। অর্থনৈতিক বিষয়ে জানাটা খুব জরুরি। নিজেকে ওই ব্যাপারেও আমাদের কিন্তু শিক্ষিত করা উচিত। একটা ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে, অ্যাকাউন্ট বা আমার সম্পদ আমি কিভাবে আহ, এটার প্রাইভেসি আমি মেনটেন করতে পারবো, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। অনেক মহিলারাই আছে এই পুরো বিষয়গুলো জন্য পুরোপুরি নির্ভরশীল হাজবেন্ডের উপরে। তারা এটাকে খুব কষ্টকর একটা জিনিস মনে করে। হ্যাঁ, আপনি যখন শুরু করবেন, জিনিসগুলো সম্পর্কে জানতে চেষ্টা করবেন, তখন আপনি কিছুই বুঝবেন না। কিন্তু এই কিছুই না বোঝার যে সময়টা, এটা আপনি করতেই থাকেন, করতে করতে একসময় দেখবেন একটা একটা করে জট খুলবে। আপনি নিজেই এই বিষয়গুলো বুঝতে চেষ্টা বুঝতে পারবেন যে কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কোথায় আমি আমার টাকাটা সঞ্চয় করব, হ্যাঁ, কোথায় সঞ্চয় করলে আমি ভালো লাভ পাবো। এই বিষয়গুলো আপনাকেই বুঝতে হবে, জানতে হবে, যদি আপনি এই নির্যাতন থেকে বের হয়ে আসতে চান। আপনার প্রত্যেকটা আয়, ব্যয়, খরচ অবশ্যই আপনি খেয়াল করবেন। আপনাকে জানানো হোক আর না জানানো হোক, কোনো না কোনো ব্যাপারে, উপায়ে, কোনো না কোনো ভাবে আপনার পরিবারের ভবিষ্যৎ কি, আপনার সঙ্গী, আপনার পরিবারের জন্য, আপনার ছেলেমেয়ের জন্য, আপনার ভবিষ্যতের জন্য কিভাবে অর্থনৈতিকভাবে আগাচ্ছে, এটা যদি আপনার কাছ থেকে লুকায়, আপনার কিন্তু যেভাবেই হোক চোখ কান খোলা রাখতে হবে। এবং চোখ কান খোলা রাখলে আপনি কিছু না কিছু ইনফরমেশন পাবেন। যদি দেখেন যে ওনার ডিসিশনগুলো আত্মঘাতী, তাহলে আপনাকে অনেক অনেক বেশি সতর্ক হয়ে আপনার পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। আপনি অবশ্যই, যদি নিজে রোজগার করেন অথবা আপনাকে সংসার চালানোর জন্য কিছু খরচ টাকা দেওয়া হয়, অবশ্যই আপনি একটা বাজেট করবেন। এবং অবশ্যই আপনার একটা ব্যক্তিগত সঞ্চয় রাখা জরুরি। কারণ অনেক সময় দেখা যায় যেই সঙ্গীরা অর্থনৈতিকভাবে নির্যাতন করে, তারা পরবর্তীতে বাকি নির্যাতনগুলোও ধীরে ধীরে শুরু করে, এবং একসময় দেখা যায় তাদের সাথে
একসাথে বসবাস করাটা অনেক সময় আহ, খুব কঠিন হয়ে যায়, এবং তখন দেখা যায় শুধুমাত্র অর্থনৈতিক কারণে এই সম্পর্কটা থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে না বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না। সেজন্য একটা জরুরি সঞ্চয় করা আপনার জরুরি প্রয়োজনে, আপনি যাতে 6 মাস, অ্যাটলিস্ট 6 মাস, এখন বলা হয়, অনেকে বলে 1.5 বছর, 1.5 বছর বেশ লম্বা সময়। আপনি যদি 6 মাসেরও একটা সঞ্চয় করতে পারেন, যে এই 6 মাস আপনি আপনার টাকাতে চলতে পারবেন, এটা না করা পর্যন্ত আপনি আর অন্য কোনো দিকেই ফোকাস করবেন না। আপনার লক্ষ্য থাকবে আপনি নিজেকে সেভ করার জন্য 6 মাসের সঞ্চয় করবেন। এরপরে যেটা আপনাকে নির্যাতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আপনাকে অর্থনৈতিক কোনো ব্যাপারে জানানো হয় না, সিদ্ধান্তে আপনাকে ডাকা হয় না, আপনাকে সঞ্চয় করতে দেওয়া হয় না, এই যে বিষয়গুলো, এগুলো আপনি যেই যেই জিনিসগুলা আপনার ভালো লাগছে না, বা যেই যেই জিনিসগুলো আপনি চাচ্ছেন যে আপনার হাজবেন্ড, আপনার সঙ্গী আপনার সাথে শেয়ার করুক, আপনি সেই জিনিসগুলো একটা খাতায় লিখে ফেলুন, এবং প্রয়োজনীয় তথ্য কি বলবেন, সম্ভাব্য কি উত্তর হতে পারে, সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আপনি কি বলেন, পুরো বিষয়টা আপনি খুব ভালোভাবে সময় নিয়ে গুছিয়ে আপনার সঙ্গীর মুখোমুখি হবেন, এবং সেখানে সে চেষ্টা করবে আপনাকে থামিয়ে দেওয়ার, প্রথমে ভালোবাসা দিয়ে থামানোর চেষ্টা করবে, কিন্তু আপনি আপনার আম, শারীরিক ভাষা দিয়ে তাকে এটা বুঝাবেন যে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বসছেন, এবং এই কথাগুলো আপনি বলবেন। আপনার যে চাহিদাগুলো সেগুলো আপনি খুব সুন্দরভাবে পেশ করবেন, এবং অবশ্যই এই আলোচনাটা সুখকর হবে না, এটা খারাপ দিকে আম, গড়াতে পারে, সেই মানসিক প্রস্তুতি নিয়ে আপনাকে এটা করতে হবে। অনেকেই হয়তো বলতে পারেন যে এত ঝামেলার দরকার কি, আমি তো এভাবে অভ্যস্ত হয়ে গেছি, আম, আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এটা আপনি বলতেই পারেন, কিন্তু বেশিরভাগ অনেক স্টাডিতে এবং অনেক ঘটনা পর্যালোচনা করে, এবং যারা সাইকিয়াট্রিস্ট, তাদের যে মতামত, যে এই জিনিসগুলা কখনোই কিন্তু একটা লিমিটেড গণ্ডির ভিতর থাকে না। যখনই আপনি অর্থনৈতিকভাবে আরেকজনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যান, এবং এই নির্ভরশীলতার পিছনের গল্পটা, উদ্দেশ্য খারাপ থাকে, তখন আপনার এই নির্যাতনের মাত্রা কিন্তু কখনো থেমে থাকে না, বা কখনো এক লেভেলে থাকে না, এটা দিনে দিনে বেড়ে যায়। সো আপনাকে একসময় এই আম, আলোচনাগুলা করতেই হবে। তো যত আগে করবেন তত আপনার জন্য ভালো, এবং এটা ওই যে অর্থনৈতিক নির্যাতন করছেন তার জন্য কিন্তু একটা রেড ফ্ল্যাগ। সে বুঝবে যে আপনি সচেতন হয়ে গেছেন, তখন সে পরবর্তী স্টেপগুলো খুব সতর্কতার সাথে নেবে, আপনাকে ছোট করার আগে চিন্তা করবে, আপনার অর্থনৈতিক স্বাধীনতা, আপনার ব্যয়, সঞ্চয়, এগুলোর ব্যাপারে কৈফিয়ত চাওয়ার আগে সে একটু সতর্ক হবে। সো নিজের প্রয়োজনেই এতটুকু ঝুঁকি আপনাকে নিতেই হবে, কিন্তু বোকার মতো ঝুঁকি নিলে হবে না, আপনি আপনার নিরাপত্তার ব্যবস্থা করে এই ঝুঁকিটা নেবেন। আম, অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধব, পরিবারের সাথে যোগাযোগ রাখবেন, এবং আপনি যে তাদের সাথে যোগাযোগ রাখছেন এই জিনিসটা আপনার সঙ্গীকে খুব ভালোভাবে বোঝানো দরকার। না হলে সে যদি মনে করে তার কোনো সাহায্য করার কেউ নাই, তাহলে এই আলোচনাটা সম্ভবত খুব কার্যকরী হবে না।
আরেকটা জিনিস, আমরা বিশেষ করে মহিলারা এত বেশি আম, সঙ্গীকে বিশ্বাস করি, আহ, মানুষ এবং নিজে বিলিভ করি যে মানুষকে অবিশ্বাস করা পাপ। কিন্তু আমি বলবো যে একটা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করাটাও কিন্তু খুব ভালো কাজ না। সো আপনার সঙ্গে আপনাকে যত ভালোবাসাই দিয়ে বলুক, যত সুন্দরভাবেই বলুক, কোনো কাগজ, কোনো ব্যাংকের অ্যাকাউন্ট বা কিছু আপনারা কিন্তু না পড়ে সাইন দেবেন না। এবং যৌথ ব্যাংক অ্যাকাউন্ট করার আগে আপনাকে কিন্তু কিছু জিনিস জেনে নিতে হবে, যে এই অ্যাকাউন্টে আমরা কিভাবে ব্যবহার করব। যেহেতু যৌথ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে খুব কম পরিমাণ টাকা যদি আমরা উঠাই বা খরচ করি, আমরা যেন দুজনেরই অধিকার থাকে এটা জানার। এই অ্যাকাউন্টে যদি আমরা দুজনেই রোজগার করি, তাহলে এই অ্যাকাউন্টে আমরা কত জমা করব। আমি বেশি, তুমি কম, বিষয়টা এরকম। যদি এরকম হয়, খরচের ব্যাপারটা কেমন হবে? মোট কথা হলো, এখানে কোনো ইউনিভার্সাল রুলস নেই যে আমি যতটুকু টাকা দিব তুমিও ততটুকু টাকা দিব, আমি বেশি টাকা দিয়েছি বেশি খরচ করবে, বিষয়টা এরকম না। আপনারা তো যৌথ অ্যাকাউন্ট করেছেন একটা পরিবার চালানোর জন্য। এখানে আপনার দুজনেই যাতে স্বস্তি ফিল করেন, একজন আরেকজনের উপর কোনো কারণে মনোমালিন্য না হয়, সেজন্য কিছু রুলস, মনে যেটা আছে আপনাদের খোলাখুলি আলোচনা করে এটা ঠিক করে নেওয়া জরুরি। না হলে পরবর্তীতে এই যৌথ অ্যাকাউন্ট শুধু মনোমালিন্য এবং বিপদই ডেকে আনবে। আরেকটা চ্যালেঞ্জিং জিনিস, যারা কাজ করেন, কর্মজীবী নারী, তারা অর্থনৈতিকভাবে, তারা কি নির্যাতনের শিকার হতে পারেন? অর্থনৈতিকভাবে তারাও নির্যাতনের শিকার হতে পারেন। তাহলে তারা তাদের টাকাটা কিভাবে উম, অর্থনৈতিক নির্যাতনকারীর হাত থেকে বাঁচাবে? অবশ্যই আপনার আম, আয়ের সব ইনফরমেশন আপনার স্বামীর সাথে উম, আলাপ করার দরকার নেই। আহ, এটাকে অনেকে খারাপভাবে নেবেন, যে যাকে ভালোবাসি তার কাছে আহ, কথা লুকাবো। না, টাকা হলো আপনার নিজেরকে বাঁচানোর জন্য লাগে। প্রত্যেকটা মানুষের টাকা লাগে। আপনার হাজবেন্ডের টাকা লাগে। আপনার হাজবেন্ড যদি তার অর্থনৈতিক কোনো বিষয়ে আপনার সাথে পুরোপুরি শেয়ার না করে, এটা তার অধিকার আছে। তেমনি আপনারও অধিকার আছে যে আপনি কতটুকু শেয়ার করবেন সেটা আপনি ঠিক করবেন। এটা যদি একতরফা না হয়, যে আপনার হাজবেন্ড কিছুই বলছেন না, তা উনি কত আয় করেন, কোথায় টাকা জমান, কোথায় ব্যয় করেন, কিন্তু উনি চাচ্ছেন যে আপনি সব বলেন, এটা ঠিক না। এটাই বলছি, এটা কোনো হার্ডস কোনো রুলস নাই। এটা আপনাদের নিজেদের সম্পর্কের উপরে জিনিসটা ব্যালেন্স হবে। সম্পর্ক যতই ভালো হয়, এটা আমি মনে করি যে অর্থনৈতিক বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিগত, সম্পূর্ণ ব্যক্তিগত। এটা আপনার কারো, কারোই উচিত না 100% কারোর সাথে শেয়ার করা। কারণ এটা আপনার বেঁচে থাকার জন্য টাকাটা খুব জরুরি। আপনার আম, উম, রোজগার করা টাকা যদি আপনার স্বামী নিয়ন্ত্রণ করে, তাহলে আপনি এমন অ্যাকাউন্ট করতে পারেন যেখানে আপনার আর অফিস থেকে সরাসরি ব্যাংকে টাকা জমা হয়ে যায়। এই, এবং অবশ্যই আপনি রোজগার করে যৌথ অ্যাকাউন্টে আপনি কত দিবেন, আপনার হাজবেন্ড কত দিবেন, কিভাবে আপনার টাকাটা খরচ করবেন, এটা খুব সুন্দরভাবে আপনারা জিনিসটা গুছিয়ে নেবেন, আহ, বলে ঠিক করে নেবেন। এবং অবশ্যই মনিটর করবেন যে আপনারা যে রুলসগুলো করেছেন, যে নিয়মগুলো করেছেন, সেটা আপনারাদের মধ্যে কেউ কি মানছে না, কেউ কি না জানিয়ে
অতিরিক্ত খরচ করছে কিনা। অন্য সকল নির্যাতন হলো একটি খাঁচা, কিন্তু অর্থনৈতিক নির্যাতন হলো একটি তালা। যদি আপনি কাউকে টাকা দেন বা কারো কাছ থেকে আপনি টাকা নেন এবং অস্বস্তি না বোধ করেন, তাহলে এটা অর্থনৈতিক নির্যাতন নয়। কিন্তু আপনি কাউকে টাকা দিচ্ছেন, কারো কাছ থেকে টাকা নিচ্ছেন, সাথে সাথে অস্বস্তি বোধ করছেন, আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে, আপনি লজ্জা অনুভব করছেন, তাহলে বলতেই হয় এটি একটি অর্থনৈতিক নির্যাতন। এবং এটা হলো একটা বন্ধ খাঁচার মতো, যে খাঁচায় তালা লাগানো হয়েছে। তাই আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে অর্থনৈতিক নির্যাতন কি, এখান থেকে আমি কিভাবে বেরিয়ে আসব। আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।